কৃষিজমি দখল ও পরিবেশ বিপর্যয়ের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার থেকে মাহিদুল ইসলাম এবং রাজশাহী থেকে আহসান হাবিব অপু। প্রথমেই জেনে নিতে চাই সাভারের খবর। মাহিদুল, সাভারে কৃষি জমিতে ইটভাটার খবর আমরা প্রায়ই দেখি, সেটির কি কোনো পরিবর্তন হয়েছে? আর সেখানকার ফসলের মাঠ ঠিক কতটা নিরাপদ? আপনার কাছে সার্বিক তথ্য যা যা আছে আমাদের জানাবেন। ধন্যবাদ মিতু। আপনি যেমনটি বলছিলেন যে দিনের পর দিন এখানকার যে কৃষি জমিগুলো রয়েছে এইসব কৃষি জমি কিন্তু কমছে। এই কৃষি জমি কমার প্রধান কারণ হচ্ছে এখানকার কৃষি জমিগুলো দিনের পর দিন কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে সেগুলো ইটভাটায় বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এখানকার কৃষি জমিগুলোতে ভরাট করে সেগুলোতে বিভিন্ন স্থাপনা এবং অবকাঠামো নির্মাণ করা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জমি কমে যাচ্ছে। আমার পিছনেও একটি কৃষি জমি 1 বছর আগেও এখানে কিন্তু এই কৃষি জমি ছিল। এই কৃষি জমিটাতে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হতো, কৃষি পণ্য উৎপাদন করা হতো। কিন্তু এখন সেই কৃষি জমিটি ভরাট করে কিন্তু এখানে প্লট আকারে বিক্রি করার কিন্তু তারা চেষ্টা করছে। পাশাপাশি এখানকার যে কৃষি জমির বিষয়ে যদি আমরা বলতে চাই, এখানকার ধামরাই উপজেলার যে কৃষি জমিগুলো রয়েছে সেসব কৃষি জমি কিন্তু 10 বছর আগেও এখানকার কৃষি জমির পরিমাণ ছিল প্রায় 23,800 হেক্টর। সেটা কিন্তু এ পর্যায়ে প্রায় 10 বছর পরে এসে সেখান থেকে কৃষি জমি কমেছে 1,127 হেক্টর জমি। পাশাপাশি সাভারের চিত্রও কিন্তু একই। এই সাভারের যে চিত্র রয়েছে, সাভারেও কিন্তু প্রায় 16,305 হেক্টর কৃষি জমি ছিল। সেই 16,305 হেক্টর কৃষি জমি থেকে প্রায় 10 বছর পরে এখানকার কৃষি জমি কমেছে প্রায় 2,510 হেক্টর। এসব কৃষি জমি কিন্তু দিনের পর দিন অবাধে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। যেসব কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করা হচ্ছে সেসব কৃষি জমি কিন্তু গভীর খাদে পরিণত হচ্ছে। ফলে সেই সব কৃষি জমিতে কোনোভাবেই ফসল ফলানো সম্ভব নয়। এবং সেই সব কৃষি জমি কিন্তু কৃষির যে শ্রেণী আছে সেই শ্রেণী থেকে কিন্তু বাদ পড়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে সচেতন মহল রয়েছে তারা বলছেন যে এইভাবে দিনের পর দিন কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় বিক্রি করলেও কিন্তু এখানকার যে প্রশাসন রয়েছে তারা কিন্তু নীরব ভূমিকা পালন করেছে। তারা শঙ্কা করছেন যে এখানকার কৃষি জমি দিনের পর দিন এইভাবে কিন্তু কমে গেলে এই যে খাদ্য সংকট সেটির কিন্তু সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু খাদ্য সংকটের মুখে পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেখানকার যে কেমিক্যাল যুক্ত পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানকার তুরাগ এবং বংশী নদীতে ছেড়ে দেওয়া হয়। সেই সব তুরাগ এবং বংশী নদীর পানি কিন্তু বন্যার সময় এই সব কৃষি জমিতে যায়। সেসব কৃষি জমিতে এখানকার যে পানিগুলো রয়েছে সেই পানির যে কেমিক্যাল রয়েছে সেগুলো কৃষি জমিতে মিশে কিন্তু সেই কৃষি জমির এখানকার উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে। মিতু, ধন্যবাদ আপনাকে মাহিদুল। এখন চলে যাচ্ছে রাজশাহী। অপু, খাদ্য নিরাপত্তার জন্য উর্বর কৃষি জমি রক্ষা করা ঠিক কতটা জরুরি, আর বিশেষজ্ঞরা ব্যাপারে কি বলছেন? আসলে রাজশাহী অঞ্চলকে বলা হয় কৃষিভিত্তিক এলাকা। সে কিন্তু মুশকিল হলো যে এইখানে বিগত সময়গুলোতে আমরা যেটি দেখি এইখানকার যা কিছু উন্নয়ন হয় সব কিছু কৃষি জমি ব্যবহার করে। এখানে নতুন রাস্তা হচ্ছে সেটি নতুন ফসলি জমি নষ্ট করে, এখানে পুকুর খনন করা হচ্ছে সেটিও ফসলি জমি নষ্ট করে। এই কারণে খাদ্য নিরাপত্তার যে প্রসঙ্গটি এটি বিভিন্ন জায়গাতেই আলোচনা হচ্ছে, বিভিন্ন সভা সমাবেশে এইসব আলোচনাগুলো আসে সেমিনারগুলোতে। কিন্তু এইখানে যে বিষয়গুলো বাস্তবতা সেটি জানার জন্য আমরা একটু কথা বলবো। আমাদের সাথে যুক্ত আছেন নৃবিজ্ঞানী শহীদুল ইসলাম। তিনি একটি সংস্থা বার্ষিকের আঞ্চলিক সমন্বয়কারী। তারা গবেষণা করেন এই কাজগুলো নিয়ে এবং কৃষিভিত্তিক যে কার্যক্রম, কৃষি জমি ব্যবহারের বিষয়ে আপনারা গবেষণা করেন। রাজশাহী অঞ্চলের চিত্রটা আসলে এই ক্ষেত্রে কি দেখছেন, যে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে যে জমির যে সংরক্ষণ দরকার সেটি আসলে হচ্ছে কিনা বা কোন পর্যায়ে আছে? বাংলাদেশ, আমরা জানি যে কৃষি ভূগোলের দেশ বাংলাদেশ। এর মধ্যে রাজশাহী, বিশেষ করে বরেন্দ্র অঞ্চল কৃষি প্রধান একটি অঞ্চল। এখানে দিনে দিনে যে হারে কৃষি জমি কমে যাচ্ছে নানা উন্নয়নমুখী তৎপরতার কারণে। আমরা যদি একটু লক্ষ্য করি যে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ডের একটা তথ্য আছে, 2015 থেকে 2023 সালের মধ্যে প্রায় 16,000 হেক্টর কৃষি জমি কমে গেছে।
এটা একটা বিষয়। বিশেষ করে নগরায়ন, অপরিকল্পিত নগরায়নের কারণে এখানে নানাভাবে কৃষি জমিগুলো কমে যাচ্ছে। আমরা দেখছি নগর যেমন প্রসারিত হচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে, এবং নগরের যে পরিকল্পনা সেগুলা পরিবেশ বান্ধব উপায়ে, সমন্বিত উপায়ে করা উচিত ছিল, সেগুলো অনেকটা আমরা লক্ষ্য করতে পারি না সেগুলো আর কি। এটা শুধু নগরের উন্নয়ন পরিকল্পনায় যে কৃষি জমি নগর অঞ্চলে যে কমে যাচ্ছে বা নগর প্রসারিত হওয়ার কারণ হচ্ছে, এটা তো একটা বড় কারণ। এবং আপনি আরও জানবেন যে নগরে যে সমস্ত এই যে উন্নয়ন এবং নগরের যে বজ্র এবং নগরের যে দূষিত পানি, এগুলো আশপাশের জমিতে গিয়েও, বিশেষ করে বরেন্দ্র অঞ্চল, যেমন আমরা যদি দেখি আশেপাশে বারনই, বারোহি, এবং একই সঙ্গে আমাদের এই দূষিত পানি সেই অনেক বড় বড় বিলে হাজার হাজার হেক্টর জমির ফসলও নষ্ট করছে। শুধু যে কৃষি জমি কমে গেলেই যে কৃষিতে আঘাত আনছে তা নয়, এখানে অপরিকল্পিত নগরায়নের কারণেও আমার যে বাইরে যে কৃষি জমিগুলো আছে বরেন্দ্র অঞ্চলে, সেগুলোতে আঘাত হানছে। এটাতে আসলে আমাদের করণীয় কি বলে আপনি মনে করেন? আমরা মনে করি বিশেষ করে এখানে কৃষি সুরক্ষা যে আইন করেছে সরকার, এই তো কিছুদিন আগে 2026-এ এটা পাশ করেছে আর কি। এর সাথে আমাদের জলাধার সুরক্ষা আইন 2010 আছে, এবং ইমারত নির্মাণ আইন যেগুলো আছে 2010, এবং অনেক আইন আছে যে আইনগুলোর সমন্বয় নেই। আমরা যদি দেখি 2026 সালে যে কৃষি জমি সুরক্ষার যে আইন তৈরি হলো, সেটার এখনো কোনো ব্যবহারগুলো এখনো আমরা সঠিকভাবে লক্ষ্য করি না। বিশেষ করে স্থানীয়ভাবে আমরা যদি দেখি যে কৃষি সুরক্ষা নীতির আইন জোনিং পদ্ধতির কথা বলেছে, কোন এলাকায় কোন ধরনের ফসল হবে, এবং কৃষি জমি টপ সয়েল নষ্ট করা যাবে না, এবং আবাসনে হঠাৎ করে বা কেউ চাইলেই সেখানে আবাসন করতে পারবে না, সেটা তো প্রয়োগ নেই। আমরা মনে করি এই যে এই বিশেষ করে কৃষি জমির সুরক্ষায় স্থানীয়ভাবে যে পরিকল্পনাগুলো থাকা দরকার, এটা শুধু প্রশাসন নয়, এটা শুধু কর্তৃপক্ষ নয়, এখানে স্থানীয় মানুষকেও জড়াতে হবে। এটা একটা বড় একটা বিষয় আর কি। তার কারণ আমরা যখন দেখি যে বরেন্দ্র অঞ্চল বা রাজশাহীতে যখন আমরা দেখি কৃষি জমিতে একমুখী পুকুরও খনন করা হচ্ছে, সেক্ষেত্রে একটা বড় সংকট। কিন্তু আমরা শুধু মাছ উৎপাদন করছি, এর ফলে কি হচ্ছে, বহু বৈচিত্র্যের যে শস্য ফসলের বৈচিত্র্য, সেগুলো হারিয়ে যাচ্ছে। আগে একটা জমিতে 3 ধরনের 4 ধরনের ফসল ফলতো, এবং এটা কমে গেছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম রাজশাহী অঞ্চলের চিত্রটা, আমরা যেমন শুনছিলাম, সেই সাথে কেন এই সমস্যাগুলো হচ্ছিল। আমরা একটা জিনিস দেখি সব জায়গাতেই, যে কোনো জায়গায় হয়তো উন্নয়নের জন্য একটি রাস্তা হইলো, যেখানে রাস্তা ছিল না সেখানে রাস্তা হওয়ার পর আশপাশে বসতি গড়ে উঠছে, ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেখানেও কদিন আগেও কিন্তু ফসল হতো, এখানে ধান চাষ হতো, অন্যান্য ফসল হতো শীতকালীন। এখন সেটি ঘিরে এখানে উন্নয়ন কাজ করা হচ্ছে, এবং প্লট তৈরি করা বা অন্যান্য এই জায়গাতে মূলত ফসলের যে কারবারটা ছিল, ফসল যে আবাদ হতো, সেটি আর হচ্ছে না। মূল কথা হচ্ছে যে রাজশাহী অঞ্চল জুড়েই যে বিষয়টি দেখছি, যে ফসলের যে শ্রেণী, যে এখানে জমির যে শ্রেণী পরিবর্তন করার ব্যাপারে যে আইনটি আছে, সেটির যথাযথ কার্যকারিতা নেই। সাধারণ যারা এই বিষয়ে কাজ করেন, তারা সব জায়গাতেই আমরা দেখে থাকি যে এই বিষয়টির উপরে সরকারের গুরুত্ব দেওয়া দরকার। এখন বাস্তবতা সামনের দিনগুলোতে এটিকে বিষয়ে আরও বেশি জরুরি গুরুত্ব দেওয়া উচিত বলেই কিন্তু গবেষণার যারা আছেন তারা বলছেন, গবেষণার কাজে যারা আছেন। ধন্যবাদ আপনাকে অপু।